2019 সালে সিম্পল ম্যান নামের এক ব্যক্তি যে কিনা ভৌতিক অনেক ঘটনা শেয়ার করে থাকে, সে তার টুইটার অ্যাকাউন্টে একটা ঘটনা শেয়ার করে যেখানে একটা গ্রামের বাস্তব সত্য ঘটনা তুলে ধরা হয়েছে। ঘটনাটি ছিল শহর থেকে গ্রামে যাওয়া কিছু শিক্ষার্থী এবং ওই গ্রামে থাকা কিছু অপশক্তিকে নিয়ে। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এই ঘটনা নিয়ে পরে একটা মুভি করা হয় যার নাম হচ্ছে KKN দ্য ডান্সার ভিলেজ। ঘটনার সময় হচ্ছে 2009 সাল। ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রাম। এই গ্রামে 6 জন স্টুডেন্ট KKN করতে আসতে চায়। ইন্দোনেশিয়ায় KKN বলতে বোঝায় স্টুডেন্টদের একটি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, যেখানে শিক্ষার্থীরা শহর থেকে দূরে কোনো এক গ্রাম এলাকায় যায়, যে জায়গাগুলোতে শহরের আধুনিকতার কোনো ছোঁয়া থাকে না, যেখানে মানুষ সম্পূর্ণ আদিকালের জীবনযাপন অতিবাহিত করে। শিক্ষার্থীরা এই ধরনের এলাকায় এসে সামাজিক কিছু উন্নয়নমূলক কাজ করে এবং এই কাজগুলোর উপর তারা একটি রিপোর্ট রেডি করে, যে রিপোর্টের উপর ভিত্তি করে তাদেরকে একটি প্র্যাকটিক্যাল মার্ক দেয়া হয়। এই গ্রামে KKN করার জন্য এবার 6 জনের একটি গ্রুপ আসবে। গ্রুপের মেম্বারদের থেকে 3 জন গ্রামে এসেছে। এদের মধ্যে সবাই শহরের ছেলেমেয়ে, যার মধ্যে এই মেয়েটির নাম হচ্ছে নূর। নূর একজন ভদ্র এবং আল্লাভীরু মেয়ে। নূর এই প্রজেক্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু গ্রামে পৌঁছানোর পরেই তার মনটা গম্ভীর হয়ে যায়, কারণ গ্রামের পরিবেশ সাধারণত যেমনটা হয়ে থাকে এই গ্রামটা তেমন না। নূর লক্ষ্য করে গ্রামটা একদম নীরব। এখানে কোনো পাখির ডাকাডাকি নেই কোনো বাতাসের শব্দ। এখানে গাছের পাতা পর্যন্ত নড়ে না। নূররা এখন গ্রামের একটা রাস্তায় গাড়ি করে এসেছে। গ্রামের মেইন লোকালয়ে যেতে হলে এখান থেকে আরও অনেক ভিতরে যেতে হবে, যেখানে গাড়ি চলাচল করতে পারে না। তাই নূরদেরকে নেয়ার জন্য গ্রামের লোকেরা বাইক নিয়ে এসেছিল। বাইকে করে তারা গ্রামের জঙ্গলের রাস্তা ধরে লোকালয়ে পৌঁছায়। নূরের সাথে এই মেয়েটা হচ্ছে আয়ু এবং তার সাথে এই ছেলেটার নাম হচ্ছে বিমা। তাদের 6 জনের মধ্যে আপাতত এরা 3 জন গ্রামে এসেছে, বাকিরা আসেনি, কারণ গ্রামের মানুষ তাদেরকে এই গ্রামে KKN করতে দিতে চাচ্ছিল না। গ্রামের লোকজন চায় না যে শহর থেকে কেউ এখানে এসে উন্নয়নমূলক কাজ করুক। গ্রামবাসীকে রাজি করানোর জন্য প্রথমে বিমারা 3 জন এখানে আসে। তারা এখানে প্রথমে গ্রাম প্রধান প্রভুর সাথে দেখা করে। প্রভু হচ্ছে এই গ্রামের মুখিয়া। বিমারা যদি এই গ্রামে KKN করার সুযোগ পায় তাহলে তারা প্রভুর আন্ডারেই থাকবে। আয়ু এবং বিমা প্রভুকে বোঝায় যে এটা শুধু 10 থেকে 12 দিনের ব্যাপার, তারপর তারা তাদের কাজ শেষ করে চলে যাবে। অনেক বোঝানোর পর শেষমেশ প্রভু রাজি হয়। তবে প্রভু এখানে কিছু কথা বলে। প্রভু বলে যে প্রত্যেক জাতিগোষ্ঠীর কিছু অতীত থাকে, ঠিক তেমনই এই গ্রামেরও কিছু অতীত আছে, কিন্তু এই অতীতটা খুব একটা ভালো না। এই গ্রামে অতীতে কিছু নর্তকী মহিলা বসবাস করত। নাচ দেখানোই ছিল তাদের প্রধান কাজ। তবে এখন তারা আর নেই, তবে তাদের নিদর্শনগুলো এখনও আছে। প্রভু বলে, তোমরা এই গ্রামে যতদিনই থাকো আর যে কাজই করো না কেন, কখনো এই নিদর্শনগুলোর অসম্মান করো না। প্রভুর সাথে সব কথা এবং তাদের গ্রামে আসার দিন তারিখ ঠিক করে বিমারা চলে যায়। এরপর ঠিক 10 থেকে 12 দিন পর বিমাদের এই গ্রুপটা এই গ্রামে আসে। এবার তারা 6 জনই আসে। তাদের মধ্যে নতুন 3 জনের নাম হচ্ছে বিদ্যা, অ্যান্তন এবং ওয়াহিও। বরাবরের মতো আবার মোটর বাইকগুলো চলে আসে তাদেরকে নেয়ার জন্য এবং তারা বাইকে করে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় নূর লক্ষ্য করে জঙ্গলের কোথাও হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, আর বেশ খানিকটা দূরে এক অপরূপ মহিলাকে দেখা যায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে। এই বিষয়গুলো বিদ্যাও খেয়াল করেছিল। গ্রামে চলে আসলে তাদের সাথে প্রভুর দেখা হয়। প্রভু তাদের নিয়ে এক মহিলার বাড়িতে যান, যার নাম হচ্ছে মিসেস সুন্দরী। গ্রামের মেয়েরা এই মহিলার বাড়িতেই থাকবে, আর দূরের আরেক বাড়িতে থাকবে ছেলেরা। ওই দিন রাতে বিদ্যার কোনোভাবেই ঘুম আসছিল না। তার বারবার ওই নাচ গানের শব্দগুলো মাথায় ঘুরছিল। সে তখন বিছানায় উঠে বসে এবং সে তার ঘরে কারো উপস্থিতি লক্ষ্য করতে পারে। সে লক্ষ্য করে দেয়ালে তার ছায়াটা অন্যরকম।
এটা দেখে তার ভয় শুরু হয়। সে তখন দ্রুত শুয়ে পড়ে, কিন্তু ছায়াটা সেখানেই থেকে যায়। এ সময় আবার দেখা যায় নূর ঘুমাচ্ছিল এবং অদ্ভুত আকৃতির একটা হাত নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরে দেখা গেল এটা একটা বৃদ্ধা মহিলা, যাকে দেখে কোনোভাবেই মানুষ মনে হচ্ছিল না। পরদিন সকালে বিমারা তাদের কাজের জন্য গ্রামে বের হয়। প্রভু তাদেরকে একটি কবরস্থানে নিয়ে যায়, যেখানে অনেকগুলো কবর ছিল, যেগুলো সব কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। বিমা এর কারণ জানতে চাইলে প্রভু জানায় যে এই কবরগুলো বিশেষ কবর, তাই এগুলো কালো কাপড়ে ঢাকা। এই সময় নূর হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাই নূরকে বাসায় নিয়ে আসা হয়। এরপর প্রভু সবাইকে একটি ক্ষেতের কাছে নিয়ে যায়, যেই ক্ষেতের পাশেই ছিল একটি জঙ্গল। প্রভু সবাইকে সাবধান করে দিয়ে বলে আয়ুরা যেন কখনোই এই জঙ্গলে না যায়। এই জঙ্গলের ভিতরে তাপাকতিলাস নামক একটি জায়গা আছে, যেটা অনেক প্রাচীন একটা জায়গা, এবং এই জায়গায় গ্রামের মানুষ কখনোই যায় না। তারাও যাতে এই জায়গায় কখনোই না যায়। এদিকে নূর বাসায় একা শুয়েছিল। ঘুমের মধ্যে নূর একটা ভীতিকর স্বপ্ন দেখতে পায়, যেখানে সে তার পিছনে কালো জামা পরা এক অপশক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই অপশক্তিটা নূরকে কোনো এক জঙ্গলের মধ্যে ধাওয়া করছিল। এর মধ্যেই নূরের ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় আয়ুরা আলোচনায় বসে। যেহেতু তারা 6 জনের গ্রুপ, সেহেতু তারা 2 জন করে 3টা গ্রুপ বানিয়ে কাজ করবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে আয়ু তার গ্রুপে বিমাকে এক প্রকারে জোর করেই নিয়েছে, কারণ আয়ু বিমাকে পছন্দ করত, কিন্তু বিমা পছন্দ করত বিদ্যাকে। পরের দিন সকালে আয়ুরা খেতে কাজ করছিল। এই সময় বিমা ক্ষেতের ওই জঙ্গল থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কোত্থেকে আসছিল সেটা দেখার জন্য বিমা জঙ্গলে গিয়েছিল, কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। দুপুরবেলা নূর এবং বিদ্যা গোসল করার জন্য বের হয়। গ্রামের নারীরা সবাই পুকুরে গোসল করত, কিন্তু বিদ্যা এবং নূর যেহেতু পুকুরে গোসল করবে না, তাই তারা পাশের এক পুরনো গোসলখানায় গোসল করতে যায়। গোসলের সময় নূর বারবার বুঝতে পারে যে গোসলখানায় তার পিছনে সেই কালো অপশক্তিটা দাঁড়িয়ে আছে, এবং সে একটা প্রাচীন সঙ্গীতও শুনতে পায়, যেটা সেই নর্তকী সম্প্রদায়েরই সঙ্গীত। এ সময় সে আর গোসল করার সাহস পায় না এবং গোসলখানা থেকে দ্রুত বের হয়ে আসে। নূর এভাবে বের হয়ে আসায় বিদ্যা তার কারণ জানতে চায়, কিন্তু যেহেতু বিষয়গুলো খুবই অস্বাভাবিক, তাই নূর আর বিষয়গুলো বিদ্যাকে জানায় না। এরপর বিদ্যা গোসল করতে গেলে সেও একই সঙ্গীত শুনতে পায়, কিন্তু সে বিষয়গুলোতে কান না দিয়ে গোসল করা শুরু করে। গোসলের সময় বিদ্যা অনুভব করতে পারে যে কেউ পা হেঁটে হেঁটে তার কাছে আসছে। এই পায়ে হাঁটার শব্দ নূরও পায়, তাই সে গোসলখানায় ছিদ্র দিয়ে দেখে যে বিদ্যা ঠিক আছে কি না। হঠাৎ তখন নূর সেই ছিদ্র দিয়ে এক সুন্দরী নারীকে দেখতে পায়, যার চোখ ছিল অনেক সুন্দর এবং তার চাহনি ছিল অনেক মায়াবী। নূর অনেক ভয় পেয়ে যায় এবং বিদ্যাকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। নূরের সাথে এই ব্যাপারগুলো বারবার হচ্ছিল, তাই প্রভু নূরকে গ্রামের এক ওঝার কাছে নিয়ে যায়। এনার নাম হচ্ছে মাকবা। নূর মাকবাকে সবকিছু খুলে বলে, তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো। মাকবা তখন নূরকে এক ধরনের কালো পানীয় পান করার জন্য দেয়। নূর পানীয় পান করে, যা তার কাছে খেতে মিষ্টি লাগে, যা শুনে মাকবা এবং প্রভু অনেক চিন্তায় পড়ে যায়, কারণ নূরের সাথে যে কোনো অপশক্তি আছে, এই পানীয় পান করে মিষ্টি লাগাটাই হচ্ছে তার প্রমাণ। মাকবা তখন একটা মুরগি জবাই করে সেটা দূরে ফেলে দেয় এবং নূরকে জানায় যে নূর এতদিন তার আশেপাশে যে কালো ছায়া দেখতে পেত, তা এই গ্রামেরই একটি অপশক্তি। গ্রামে যখন বাহির থেকে কোনো মানুষ আসে, তখন এই অপশক্তিটা বেশি উত্তেজিত হয়ে যায়, কিন্তু মাকবা তার কাজ করে দিয়েছে। এই অপশক্তি আর নূরকে ভয় দেখাবে না। নূর এসব শুনে অজ্ঞান হয়ে যায়। তখন নূরের পেছনে এক বৃদ্ধা মহিলাকে দেখা যায় দাঁড়িয়ে থাকতে। এই মহিলাকে 2 দিন আগে নূরের মাথায় হাত বুলাতে দেখা গিয়েছিল। সেই দিন রাতে নূর যখন ঘুমাচ্ছিল, সে স্বপ্নে দেখে তারা যে বাসায় আছে সে বাসার সামনে কোনো এক মহিলা সেই প্রাচীন সঙ্গীত করছে। এটা শুনতে শুনতে নূর ঘর থেকে বাইরে বের হয়ে আসে এবং দেখে ঘরের দরজায় বিদ্যা অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা সাপ চলে যায় এবং সে সাপটাকে উঠিয়ে নেয়। নূর এই স্বপ্নটা যখন দেখছিল, তখন ওই সময় বিদ্যা স্বপ্নে দেখেছিল সে বিছানা থেকে উঠে বাইরে বের হয়ে এসেছে এবং বিদ্যা এই সঙ্গীত শুনতে পায়। সে বাসার বাহিরে এসে দেখে
নূর বাহিরে অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচছে। মনে হচ্ছে এটা নূর না, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। দূর থেকে এই সব কিছুই বিমা দেখছিল। তখন কাছে গিয়ে বিমা দেখতে পারে বিদ্যা বাড়ির সামনের উঠানে একাই নেচে বেড়াচ্ছে এবং সে তার ঘুমের ঘোরেই এই সব কিছু করছে। অনেক ডাকাডাকির পর বিদ্যার ঘোর কেটে যায় এবং সে দেখে সে বাহিরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর বিদ্যা, আয়ু এবং ওয়াহিউকে মাকবার কাছে আনা হয়। মাকবা তাদের তিনজনকেই ওই কালো পানীয় পান করতে দেয়। পানীয়টি পান করার পর সবার কাছেই সেটা খেতে অনেক তেতো লাগে, কিন্তু শুধুমাত্র বিদ্যা ছাড়া। বিদ্যার কাছে পানীয়টি এতটাই মজা লাগে যে সে পুরোটাই একবারে পান করে ফেলে, যা দেখে মাকবা বুঝে যায় যে বিদ্যাও এখন সেই অপশক্তি দ্বারা আক্রান্ত। মাকবা বলেন বিদ্যাকে নাকি তাদের পছন্দ হয়েছে। এরপর মাকবা বিদ্যার কপালে একটা টিকা লাগিয়ে দেন, যা বিদ্যাকে সেই অপশক্তির হাত থেকে রক্ষা করবে। বিদ্যা তখন প্রভুর কাছে জানতে চায় আসলে তাদের সাথে কি হচ্ছে। প্রভু তখন জানায় এই গ্রামে মানুষ ছাড়াও আরও বিশেষ কিছুর বসবাস রয়েছে, আর এগুলা হচ্ছে অপশক্তি। এই গ্রামে বাহিরের কারো আসা তারা পছন্দ করে না। বাহির থেকে কেউ এসে তাদের ঐতিহ্য নিয়ে হাসি ঠাট্টা করলে বা অসম্মান করলে তারা এটা মেনে নিতে পারে না, তাই তাদের সাথে এসব ঘটনা ঘটছে। প্রভু তাদেরকে কাজ শেষ করে দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেয়। প্রভু এখানে ওই কালো পানীয়ের ব্যাপারেও জানায় যে ওই পানীয় এমন কিছু বস্তু দিয়ে বানানো যা ওই অপশক্তিদের প্রিয় খাবার। এজন্য মানুষের কাছে এগুলো তেতো লাগে, তবে কারো উপর যদি ওই অপশক্তির প্রভাব থাকে তাহলে আবার ভুক্তভোগীর কাছে সেটা খুবই মিষ্টি লাগবে। এরই মাঝে অ্যান্থন নূরকে জানায় যে কিছুদিন ধরেই বিমার আচরণ অনেক অদ্ভুত মনে হচ্ছে। সে লুকিয়ে লুকিয়ে গ্রামের জঙ্গলের দিকে যায়, আর রাতে তার রুম থেকে মেয়ের গলার আওয়াজ শোনা যায়। নূর বিশ্বাস করতে না চাইলে অ্যান্থন নূরকে বিমার রুমে নিয়ে যায় এবং সেখানে দেখা যায় বিমার খাটের নিচে প্রসাদের থালি। তার আলমারি থেকে সাপের আওয়াজ শুনতে পেয়ে তারা বিমার আলমারি চেক করে দেখে সেখান থেকে সবুজ রঙের একটা সাপ বের হয়ে এসেছে। এসব দেখে নূর বুঝতে পারে যে তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ওই দিন রাতে প্রভু সবাইকে নতুন একটা বড় বাড়িতে নিয়ে আসে, যাতে সবাই যাওয়ার আগে একটু ভালোভাবে কয়েকটা দিন কাটাতে পারে। এই রাতে আবার দেখা যায় বিমা এক জঙ্গলের পথ ধরে কোথায় যেন যাচ্ছে। এই রাস্তাটা জঙ্গলের তাপাকতিলাস নামক জায়গার রাস্তা। অন্যদিকে দেখা যায় নূর নামাজ পড়ছিল এবং বিদ্যা চা খাওয়ার জন্য রান্নাঘরে গেলে দেখে নূর সেখানে চা বানাচ্ছে। এটা দেখে বিদ্যা অনেক ভয় পেয়ে যায়, কারণ একটু আগেই নূরকে নামাজ পড়তে দেখে এসেছিল বিদ্যা। পরে নামাজের জায়গায় দেখে নূর আর নেই। বিদ্যা আতঙ্কে অস্থির হয়ে যায়। তখন সবাই বিদ্যাকে ধরে এনে শান্ত করার চেষ্টা করে এবং পানি খেতে বলে। পানি খাওয়ার সময় দেখা যায় বিদ্যার মুখের ভিতর থেকে চুল বের হয়ে আসছে। পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। পরের দিন সকালে নূর দেখে আয়ু এবং বিমা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। তারা একটা হাতের বালা নিয়ে ঝগড়া করছিল। বিমা আয়ুকে একটা হাতের বালা দিয়েছিল বিদ্যাকে দেওয়ার জন্য, কিন্তু আয়ু এটা হারিয়ে ফেলেছে এবং এটা নিয়েই তাদের মধ্যে তর্ক চলছে। বিমার আচরণ সবার সাথেই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। অ্যান্থন জানায় যে বিমা নাকি প্রায় প্রতিদিনই কাজ না করে সেই তাপাকতিলাস নামক জায়গায় যায়, কিন্তু কি করে সেটা সে জানে না। এই ব্যাপারটি চেক করে দেখার জন্য পরের দিন সকালে নূর ওই খেতে যায় এবং দেখে বিমা সেখানে নেই। এদিকে বিমাকে দেখা যায় যে সে একটা পুলের মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসে আছে এবং কিছুক্ষণ পর সেখানে আয়ুকেও দেখা যায় এই একই অবস্থায়। এখানে আয়ু বিমার সাথে ঘনিষ্ঠতায় লিপ্ত হয়। তারা তাদের এইসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিল। এদিকে বিমাকে খুঁজতে নূরও সেই তাপাকতিলাস নামক জায়গায় যায়। নূর এখানে একটা বিশাল বড় হলের সামনে এসে দাঁড়ায়। এটার নাম হচ্ছে গামলান হল। এটা দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেক প্রাচীন এবং এখানে আগে নর্তকীরা নাচ গান করত। নূর আশেপাশের ঘরগুলো দেখছিল। তখন একটা ঘর থেকে আয়ু এবং বিমা বের হয়ে আসে। ওদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা এখানে কি কাজের জন্য এসেছে। পরের দিন দেখা যায় বিদ্যা এবং ওয়াহিও পাশের এলাকার বাজারে এসেছে কিছু বাজার করার জন্য। দোকানদার তাদেরকে নতুন দেখে তাদের বাসার ঠিকানা জানতে চাইলে তারা জানায় যে তারা এখানকার না,
তারা ওই গ্রামে এসেছে তাদের কিছু কাজের জন্য। ওই গ্রামের কথা শুনতেই দোকানি তাদেরকে বলে যে ওই গ্রামে যেতে হলে জঙ্গল পার হয়ে যেতে হয় এবং এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ওই পথে রাত যাওয়াটা ঠিক হবে না। দোকানি তাদেরকে এই রাতটা বাজারেই থেকে যেতে বলে, কিন্তু ওয়াহিও দোকানের কথাকে উপেক্ষা করে গ্রামের পথে রওনা হয়। রাতে জঙ্গলের পথ দিয়ে গ্রামে যাওয়ার সময় তাদের বাইকটা হঠাৎ নষ্ট হয়ে যায়। নষ্ট বাইক নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায়। সেই লোক জানায় যে সে তাদের বাইকটা ঠিক করে দিতে পারবে, কিন্তু একটু সময় লাগবে। পরে কিছু লোক এসে বাইকটা ঠিক করার জন্য নিয়ে যায়। বৃদ্ধ লোকটি জানায় যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তারা চাইলে বাইক ঠিক হওয়া পর্যন্ত তারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে। বৃদ্ধারা তখন সেই অনুষ্ঠানে আসে এবং দেখে এখানে নাচ গান হচ্ছে এবং এটাই হচ্ছে সেই গামলান অনুষ্ঠান। এ সময় এক অপূর্ব মহিলাকে নেচে আসতে দেখা যায়। এই মহিলাকে দেখে বৃদ্ধা আতঙ্কিত হয়ে যায়, কারণ বৃদ্ধা এই মহিলাকেই গোসলখানায় দেখেছিল। মহিলারা সবাই এখানে নাচ গান করছে এবং অনেক সুস্বাদু খাবারও এখানে রাখা, কিন্তু বৃদ্ধা আর এখানে থাকতে চাচ্ছে না। এরই মধ্যে তাদের মোটর বাইকও ঠিক হয়ে গিয়েছে। ওয়াহিও তার সাথে কিছু খাবার প্যাক করে নিয়েছিল এবং মোটর বাইকে করে গ্রামে ফিরে এসেছে। ওয়াহিও এবং বৃদ্ধা এসে সবাইকে জঙ্গলের অনুষ্ঠানের কথা বলে এবং সেখানকার খাবারের কথাও বলে। এমন সময় ব্যাগে প্যাক করা খাবারগুলো বের করতে গিয়ে দেখে খাবারগুলো আর খাবার নেই। এখানে রয়েছে বানরের কাটা মাথা, রক্ত, হাড়, এগুলো। এসব দেখে তাদের মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা যে অনুষ্ঠানে গিয়েছিল তারা কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কিছু? সেদিন রাতেই আবার বৃদ্ধাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সে অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে নূরের সাথে কথা বলে। সে নূরকে বলে নূর এখনও এখানে কোনো পাপ কাজ করেনি, তাই সে নূরকে ছেড়ে দিবে। কিন্তু নূর যেন তার সাথীদেরকে বাঁচানোর চেষ্টা না করে, তাহলে নূরকেও ভুগতে হবে। এই কথাগুলো বলে সেই অশরীরী শক্তিটি নূরকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সে নূরকে সম্মান জানায়নি, সে নূরের পিছনে থাকা সেই বৃদ্ধা মহিলাকে সম্মান জানিয়েছিল। সেদিন রাতে বিমা নূরের কাছে তার করা সব ভুলের কথা স্বীকার করে অনেক কান্নাকাটি করে। বিমা নূরকে জানায় যে সে এই গ্রামে আসার কয়েকদিন পরেই একটা স্বপ্ন দেখেছিল, যেখানে সে গ্রামের এক জঙ্গলে গিয়েছিল এবং সে সেখানে এক সুন্দরী নর্তকী নারীকে দেখতে পায়। সেই নারীর পাশেই শুয়েছিল বিদ্যা এবং সেখানে বিদ্যা একাধিক সাপে পেঁচানো ছিল। সেই নারী বিমাকে জানায় যে বিদ্যা অনেক বিপদের মধ্যে আছে। যদি বিমা বিদ্যাকে বাঁচাতে চায় তাহলে বিমাকে ওই নারীর কথা মতো কাজ করতে হবে। বিমা তখন বিদ্যাকে বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে রাজি হয়। ওই নর্তকী নারী বিমাকে বলে কাল তাপাকতিরাস নামক জায়গাটাতে আসার জন্য। সেখানে কাছেই এক কুঁড়ে ঘর আছে এবং সেই ঘরে একটা সোনার বালা রাখা আছে, যা তাকে নিয়ে বিদ্যাকে দেওয়ার জন্য বলা হয়। সেই নারী বিমাকে আরও জানায় যে বিমাকে তার অনেক পছন্দ হয়েছে, তাই বিমাকে প্রতি রাতে এই নারীর কাছে আসতে হবে। বিমা বিদ্যাকে বাঁচানোর জন্য ওই নারীর কথা অনুযায়ী সব কাজই করে। বিমা সেই সোনার বালাটি আয়ুকে দেয় বিদ্যাকে দেওয়ার জন্য, কিন্তু আয়ু তা হারিয়ে ফেলে, যা নিয়ে বিমার সাথে আয়ুর একদিন ঝগড়াও হয়েছিল। এই সব কথা শুনে নূর অনেক ভয় পেয়ে যায়, কারণ বিমা যার সাথে চুক্তি করে এসেছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে এক অশরীরী অপশক্তি। পরের দিন সকালবেলা বিদ্যা শুনতে পায় নূর কেন জানি তার রুমে একা একাই হেসে যাচ্ছে। ঘটনা পর্যবেক্ষণের জন্য বিদ্যা যখন নূরের কাছে যায় তখন নূর হঠাৎ করে বিদ্যাকে জাপটে ধরে। এখানে নূর তখন ওই বুড়ো মহিলাটার নিয়ন্ত্রণে ছিল। ওই বুড়ো মহিলাটা তখন বিদ্যাকে কিছু তথ্য দিয়ে যায়। মহিলাটি বিদ্যাকে জানায় যে সে নূরকে কিছুই হতে দেবে না, কিন্তু বাকিদেরকে অনেক ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। তাদের মধ্যে দুইজন অনেক বড় পাপ করেছে, তাদের মৃত্যুও হতে পারে। তিনি বলেন বিমা এবং আয়ুকে দেখে শুনে রাখতে, কারণ তারা যদি আর সামান্যতম ভুলও করে তাহলে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এসব কথা বলার পর নূর অজ্ঞান হয়ে যায়। এদিকে বিমার দেয়ার বালাটা কার কাছে আছে সেটা জানার জন্য নূর সবার ব্যাগ ঘাঁটতে থাকে এবং শেষ পর্যায়ে সে সেই বালাটা বিদ্যার ব্যাগে খুঁজে পায়। কিন্তু আয়ু বলেছিল সে সেই বালাটা বিদ্যাকে দিতে পারেনি, কারণ সে সেটা হারিয়ে ফেলেছিল।
তাহলে বিদ্যার ব্যাগে এটা কি করে আসলো? এই সব কিছু জানার জন্য নূর আয়ুর কাছে যায় এবং জিজ্ঞাসা করলে আয়ু নূরকে কিছু গোপন কথা জানায় যে সে ওই সোনার বালাটা দেখে লোভে পড়ে যায়, তাই সে বালাটা নিজের কাছেই রেখে দেয়। কিন্তু একদিন সে দেখে ওই নর্তকী নারী তার কাছে এসে তাকে ওই সোনার বালাটা বিদ্যাকে দেওয়ার জন্য বলে। এর পরিবর্তে সে তাকে বীমার ঘনিষ্ঠতা দিতে পারবে। এটা শুনে আয়ুও ওই নর্তকী নারীর সাথে একটা চুক্তি করে। তখন ওই নারী আয়ুকে একটা চাদর দেয় এবং এই চাদর পরে আয়ু বীমার সামনে গেলে বীমা আয়ুর প্রতি আসক্ত হয়ে পড়বে। আয়ু এখানে বীমাকে পাওয়ার লোভে ওই নর্তকী নারীর সাথে চুক্তিবদ্ধ হয়। এভাবে বীমা এবং আয়ু দুজনেই ওই নারীর কাছ থেকে ভিন্ন ভিন্ন সুবিধা পাওয়ার লোভে ভিন্ন ভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়, যা করে তারা ওই নারীর ফাঁদে পা দিয়েছে। নূর এই সব কিছু দেখে বুঝতে পারে যে পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই, তাই সে সবাইকে নিয়ে রাতে একটা আলোচনায় বসে এবং জানায় যে তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া। এতে করে তারা তাদের প্র্যাকটিক্যাল মার্ক পাক বা না পাক। ওই দিন রাতেরই ঘটনা। বিদ্যার হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল এবং সে দেখে বীমা একা একা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। বীমা এত রাতে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য বিদ্যা বীমার পিছু পিছু জঙ্গলের দিকে যেতে থাকে। একটা সময় বিদ্যা দেখে সে সেই তাপাকতিলাস নামক জায়গায় চলে এসেছে। বিদ্যা দেখে পাশের সেই কুঁড়ে ঘরের মধ্যে বীমা এবং ওই নর্তকী মহিলাটি ঘনিষ্ঠ অবস্থায় আছে। ওই সময় বীমা সম্পূর্ণরূপে ওই মহিলার নিয়ন্ত্রণে ছিল। এ সময় হঠাৎ করে বিদ্যার কাছে কিছু লোকজন আসে এবং বিদ্যাকে নিয়ে সেই কামরান হলে দাঁড় করায়। সেখানে সেই নর্তকী সুন্দরী মহিলাটিও আসে। সে বিদ্যাকে বলে তার বন্ধুরা যারা এখানে এসে লোভে পড়ে পাপ করেছে তারা এর পরিণাম ভুগছে, তবে সে বিদ্যার কোনো ক্ষতি করবে না, কারণ বীমা বিদ্যার সুরক্ষার জন্য তার সাথে চুক্তি করেছে। অন্যদিকে নূর ঘুম থেকে উঠে দেখে বিদ্যা তার পাশে নেই। আবার আয়ুকে দেখা যায় সে একেবারে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে আছে, যা দেখে নূর চিৎকার শুরু করে। নূরের চিৎকার শুনে তার বন্ধুরা সবাই এসে আয়ুর এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। পরক্ষণেই আয়ুকে দেখা যায় সে সেই নর্তকী নারীর কাছে নাচছে, যা দেখে বোঝা যায় আয়ুর শরীর এখানে থাকলেও তার আত্মাটা ওই নর্তকী মহিলার কাছে চলে গিয়েছে। আয়ুকে দেখে বোঝা যাচ্ছে যে সে এখন সেই নর্তকী মহিলার নাচের দলের সদস্য হয়ে গেছে। আয়ুর এই অবস্থার কথা শুনে প্রভু আসে আয়ুকে দেখতে। তখন নূর প্রভুকে সব কিছু খুলে বলে, বিশেষ করে বীমা আর আয়ুর করা চুক্তিগুলোর কথা জানায়, যা শুনে প্রভু কান্নায় ভেঙে পড়ে, কারণ বীমা এবং আয়ুকে বাঁচানোর আর কোনো উপায় নেই। তখন গ্রামবাসী সবাই মিলে জঙ্গলের দিকে যেতে থাকে, কারণ এখনও বিদ্যাকে বাঁচিয়ে আনার একটা সম্ভাবনা আছে। অনেক খোঁজাখুঁজির পর একটা সময় তারা বীমাকে জঙ্গলের একটা জায়গা থেকে উদ্ধার করে, কিন্তু বীমারও এখানে আয়ুর মতো একই অবস্থা। এ সময় মাকবাকে ডেকে আনা হয়। মাকবা সব কিছু শুনে জানায় যে বীমা আর আয়ুকে বাঁচানোর কোনো উপায় নেই, কারণ তারা বাদারা ওহির জালে ফেসে গিয়েছে। ওই সুন্দরী নর্তকী নারীর নাম ছিল বাদারা ওহি, যে ছিল ওই জঙ্গলের এক অপশক্তি। শুধু ওই মহিলাই নয়, ওই তাপাকতিলাস জায়গায় থাকা কেউই মানুষ না, সবাই অশরীরী আত্মা। ওই গ্রামে থাকা মুসলমানদের ধারণা অনুযায়ী তারা সবাই জিন জাতি। মাকবা তখন বিদ্যাকে বাঁচানোর জন্য একটা রুমে যায়। সেখান থেকে একটা জন্তুর মতো কালো ছায়া বের হয়ে জঙ্গলের দিকে চলে যায়। জন্তুটা একেবারে তাপাকতিলাস গামলান হলের সামনে চলে আসে। জন্তুটাকে দেখে সেই অপশক্তিগুলো শান্ত হয়ে যায়। এরপর ওই জন্তুটাকে অনুসরণ করে বিদ্যা আবার গ্রামে ফিরে আসে। তবে যাওয়ার আগে সে একবার আয়ুকে দেখেছিল। আয়ু তখন কাঁদছিল, সেও ফিরে যেতে চায়, কিন্তু সে যেতে পারে না, কারণ আয়ু সেই নর্তকী নারীর নিয়ন্ত্রণে ছিল। এভাবেই পুরো একটা রাত কেটে যায়, কিন্তু বীমা আর আয়ুর জ্ঞান ফিরে আসে না। এরপর বীমা এবং আয়ুকে শহরের বড় বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বীমা মাত্র 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল এবং আয়ু বেঁচে ছিল 3 মাস। এ সময় ডাক্তাররা অনেক চেষ্টা করে, কিন্তু বীমা এবং আয়ু কাউকেই বাঁচাতে পারে না। অবশেষে ওই গ্রাম থেকে 6 জনের মধ্যে 4 জন বেঁচে ফিরে আসতে পেরেছিল। প্রভু জানায় যে এই গ্রামের অতীতটা ভালো না, মানুষের পাশাপাশি এই অপশক্তিগুলোরও বসবাস ছিল এখানে। এই অপশক্তির কাছ থেকে গ্রামকে সুরক্ষিত রাখার জন্য গ্রামের মানুষ তাদের অনেক সন্তানকে বলি দিতে হয়েছে, যা অনেক কষ্টকর ছিল।
তাই ওই কবরগুলো কালো কাপড়ে ঢাকা। 2013 সালে বিদ্যা এই ঘটনাগুলো এক রিপোর্টারকে বলে। বিদ্যার পাশাপাশি নূরও এই ঘটনাগুলো শেয়ার করে। সেই রিপোর্টার তাদের বলা ঘটনাগুলো ভালোভাবে রেকর্ড করে রেখে দেয়। এই রিপোর্টারই ছিল সেই সিম্পল ম্যানের এক আত্মীয়, যার কাছ থেকে ঘটনাটা শুনে সে তার আইডি থেকে টুইট করে। এভাবেই এই সত্য ঘটনাটি ভাইরাল হয়।